পুরানো সময়ের কথা। ইরাকের শহর বাগদাদে ফিরোজ নামে একটি ছেলে থাকত, যার চুরি করার অভ্যাস ছিল। সে পরিশ্রম করার পরিবর্তে রাতের বেলা কারো বাড়িতে ঢুকে পড়ত এবং প্রচুর লুটপাট করত। আশ্চর্যের বিষয় ছিল যে সে কখনো কারো হাতে ধরা পড়ত না। যে বাড়িতে চুরি করতে হতো, দিনের বেলা সে সেই বাড়ির হালচাল জেনে নিত এবং রাতে সেই বাড়িতে লকব লাগিয়ে চলে যেত। একদিন দুপুরের সময় সেই গ্রামের একটি বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়ে তার অনেকক্ষণ হয়ে গিয়েছিল। হঠাৎ সে বাড়ির ভেতরে একজন বৃদ্ধকে দেখতে পেল, যিনি লাঠি দিয়ে জিনিসপত্র টোকাটুকি করে এদিক ওদিক হাঁটছিলেন। এতে বোঝা যাচ্ছিল যে বৃদ্ধটি চোখে দেখতে পান না। এই চোর তার জুতো হাতে নিয়ে আস্তে আস্তে এই অন্ধ ব্যক্তির বাড়ির ভেতরে ঢুকে পড়ল এবং বাড়ির মূল কক্ষটির পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগল। সে দেখল যে ভেতরে অনেক মূল্যবান জিনিসপত্র পড়ে আছে। সে ভাবতে লাগলো যে যদি সে এখানে চুরি করতে সফল হয়, তবে তার হাতে এত মাল লাগবে যে তাকে আগামী 2-3 বছর আর চুরি করতে হবে না। যেমন সন্তর্পণে সে বাড়ির ভেতরে ঢুকেছিল, তেমনই পায়ে পায়ে সে বাড়ি থেকে ফিরে এলো। বাড়ি গিয়ে সে ভাবতে লাগলো, আমি একা এত মাল সেখান থেকে বের করতে পারবো না। আমার সঙ্গে আর কাউকে নিয়ে যাওয়া উচিত, যাতে সেখান থেকে যতটা সম্ভব মাল চুরি করা যায়। এই ভাবনাই ছিল যে তার মনে তার বন্ধুদের কথা এলো, যারা তার মতোই গরিব এবং আওয়ারা ছিল, কিন্তু তারা কখনো চুরি করেনি। তারাও খুব বুদ্ধিমান ছিল, কিন্তু তাদের মন ভালো কাজে লাগাতো না। ফিরোজ তার বাড়ি থেকে বের হলো এবং ক্ষেতের দিকে চলে গেল, যেখানে তার বন্ধুরা ঘাসের ওপর বসেছিল। ফিরোজ তাদের সালাম দিল এবং তাদের পাশে বসে তাদের খোঁজ খবর নিতে লাগলো। তারপর বলল, বন্ধুরা, আমার কাছে তোমাদের জন্য একটা কাজ আছে, যার কারণে আমরা 3 জন রাতারাতি ধনী হয়ে যান। তোমরা সারাদিন বেকার বসে থাকো, কোনো কাজ করো না। যদি তেও এমন চাও যে আগের মতন কাজও করতে না হয় এবং মালও হাতে আসে, তবে তেবে আমার কথা মেনে একটা কাজ করতে হবে। শুধু আমার কথায় চলো, তারপর দেখো আমাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। 2 বন্ধু যারা ফিরোজের কথা শুনছিল একেবারে হতবাক হয়ে গেল যে এমন কি কাজ যাতে তারা এত তাড়াতাড়ি ধনী হতে পারে। দুজনেই একযোগে বলল, আমাদের কি করতে হবে? তখন সে বলতে লাগল, তোমাদের দুজনকে আমার সঙ্গে একটি বাড়িতে চুরি করতে হবে। ফিরোজের কথায় দুজনেই চমকে উঠল এবং সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে বলতে লাগল, আমরা চুরি করব না। ধরো আমরা চুরি করতে রাজি হয়ে গেলাম, কিন্তু একটা কথা মনে রেখো, যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, তবে কাজই আমাদের হাত কাটতে একটুও দেরি করবে না, আর গোটা গ্রামে আমাদের বদনাম আলাদাভাবে হবে। তখন ফিরোজ বলতে লাগল, ভাইয়েরা, চিন্তা করো না, আমরা কোনোভাবেই ধরা পড়ব না। যে বাড়িতে আমরা চুরি করব, সেই বাড়িতে শুধু একজন বৃদ্ধ বুড়ো থাকে, আর সে চোখেও অন্ধ। চুরির সময় যদি সে জেগেও যায়, তবুও আমাদের দেখতে পাবে না, আর আমরা সেখান থেকে সহজেই পালিয়ে যাব। আমি তার বাড়িতে অনেক মূল্যবান জিনিস দেখেছি, যা আমরা সহজেই চুরি করতে পারি। ফিরোজের বন্ধুরা তবুও এই কথায় রাজি হচ্ছিল না। তখন ফিরোজ তাদের বলতে লাগলো, তোমরা কোনো জিনিসে হাত দিও না, আমরা 3 জন মিলে ভেতরে যাব। আমি সব জিনিস চুরি করে কাপড়ে বেঁধে ফেলব, শুধু তোমরা আমাকে এই জিনিসগুলো বাইরে আনতে সাহায্য করো। আমি তোমাদের এই কাজের জন্য এত পুরস্কার দেব, যতটা চুরি করতে সঙ্গে থাকলে দিতাম। ফিরোজ তাদের বলল, আমরা রাতের শেষ প্রহরে বৃদ্ধের বাড়িতে চুরি করতে যাব। তোমরা সন্ধ্যায় মেলা দেখার বাহানায় বাড়ি থেকে বেরিয়ে যেও। যখন রাত হলো, তখন 2 বন্ধু মেলা দেখার বাহানা করে বাড়ি থেকে বেরিয়ে এলো। সোজা ফিরোজের বাড়িতে পৌঁছে গেল। ফিরোজ আগে থেকেই তার বন্ধুদের জন্য অপেক্ষা করছিল। দরজায় টোকা পড়তেই সে তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে এলো এবং একসঙ্গে সেই বৃদ্ধের বাড়ির দিকে রওনা হলো। বৃদ্ধের বাড়ি পাশের মহল্লায় ছিল। কয়েক মিনিট হাঁটার পর তারা সেখানে পৌঁছে গেল। 3 জন একে একে দেওয়াল টপকে বাড়ির উঠোনে ঢুকে পড়ল। বৃদ্ধ কেন্দ্রীয় কক্ষ থেকে কিছুটা দূরে একটি খাটে শুয়েছিলেন। 3 জন যখন বাড়িতে লাফ দিয়েছিল, তখনই তিনি তাদের শব্দ শুনে ফেলেছিলেন, কিন্তু তিনি এমন ভাব দেখালেন যেন তিনি অজান্তে ঘুমিয়ে আছেন। বৃদ্ধকে ঘুমন্ত দেখে তারা কক্ষে ঢুকে চুরিতে মগ্ন হয়ে গেল। বৃদ্ধ চুপিসারে উঠে কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দিলেন। তিনি চিৎকার করে উঠলেন এবং আশেপাশের প্রতিবেশীদের জড়ো করে ফেললেন। বৃদ্ধের আওয়াজ শুনে
তৎক্ষণাৎ তার বাড়িতে ভিড় জমে গেল। তারা 3 চোরকে ধরে ফেলল এবং উঠোনে থাকা একটি গাছের সঙ্গে বেঁধে ফেলল। সকালে তাদের কাজীর আদালতে হাজির করা হবে। হিশাম এবং তাবরেজ ফিরোজের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার কারণে আমরা এখানে বন্দী হয়েছি। যদি আমরা তোমার সঙ্গ না দিতাম তবে এখানে আসতাম না। আমরা কাজীর আদালতেও স্পষ্ট অস্বীকার করব, আমাদের চুরির কোনো উদ্দেশ্য ছিল না। ফিরোজ তাদের বলল, একদম ঠিক ভাইরা, আমরা কাজীর আদালতে এটা মানব না যে আসল চোরকে। যখন কাজী সিদ্ধান্ত নিতে পারবে না যে আসল অপরাধীকে, তখন আমাদের হাত কাটা থেকে বেঁচে যাবে। পরের দিন 3 চোরকে কাজীর আদালতে হাজির করা হলো। সেখানে উপস্থিত বৃদ্ধ কাজীকে বলতে লাগলেন, আমি অন্ধ নই, আমার একটি ছেলে আছে যে ব্যবসার জন্য অন্য শহরে গেছে। আমি বাড়িতে একা ছিলাম। আমাকে একা পেয়ে এই 3 জন আমার বাড়িতে ঢুকেছিল, কিন্তু খোদার ইচ্ছা অন্য কিছু ছিল। আমি আপনার কাছে অনুরোধ করছি, এই 3 জনেরই হাত কাটিয়ে দিন, যাতে ভবিষ্যতে কেউ চুরি করার আগে 1000 বার ভাবে। এখন কাজী এই চোরদের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমাদের নিজেদের পক্ষে কিছু বলার আছে? তখন প্রত্যেক বন্ধু বলতে লাগলো, আমি চোর নই, আমি এই 2 জনের কথায় তাদের সঙ্গ দিয়েছি। 3 বন্ধুই একজন আরেকজনকে অপরাধী বলছিল। এতে কাজীর পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে গেল যে আসল অপরাধী কে। বৃদ্ধ আবার কাজীকে বললেন, এখন আমার কথা মানুন এবং এই 3 জনেরই হাত কাটিয়ে দিন। কিন্তু কাজী বলতে লাগলো, এদের মধ্যে কেউ তো মানছেই না যে আসল চোর কে। প্রত্যেকে অন্যের ওপর দোষ চাপাচ্ছে। কাজী তাদের বলল, তোমাদের মধ্যে যে চোর সে তার অপরাধ স্বীকার করে নাও, নইলে পরে ভালো হবে না। কাজী তাদের বোঝানোর সব চেষ্টা করল, কিন্তু তারা টস টস করতে থাকলো। কাজী অসহায় হয়ে পড়ল। তাকে বোঝা যাচ্ছিল না কিভাবে তাদের শাস্তি দেবে। কাজী তাদের পরীক্ষা নেওয়ার চেষ্টা করল। কাজী রাঁধুনিকে তাদের খাবার পরিবেশন করতে বলল। প্রথমে ফিরোজকে মাংস পরিবেশন করা হলো। সে একটি কোমল খেয়েই থুতু ফেলে দিল এবং বলল, এটা কুকুরের মাংস। কাজী হতবাক হয়ে গেল। কাজী তৎক্ষণাৎ রাঁধুনিকে জিজ্ঞাসা করল, এটা কি সত্যি কুকুরের মাংস? রাঁধুনি বলল, না কাজী সাহেব, এটা কুকুরের মাংস নয়, আপনি নিশ্চিন্তে তদন্ত করিয়ে নিন। কাজী তৎক্ষণাৎ সেই কসাইকে ডাকল, যার দোকান থেকে মাংস কেনা হয়েছিল। কাজী মাংসের কথা জিজ্ঞাসা করল, তুমি কি তোমার দোকানে কুকুরের মাংস বিক্রি করো? তোমাকে এর শাস্তি পেতে হবে। এটা শুনে কসাই ভয় পেয়ে গেল এবং বলতে লাগলো, কাজী সাহেব, এটা ছাগলই ছিল। আসলে যখন এই ছাগল জন্মেছিল তখন তার মা মারা গিয়েছিল। আমার তখন বুঝে উঠতে পারছিল না কিভাবে এটাকে পালবো। একদিন এই ছাগল নিজেই একটি কুকুরের নিচে বসে দুধ পান করতে শুরু করলো। যখন আমি এই দৃশ্য দেখলাম তখন তাকে থামাইনি। তারপর থেকে এটা প্রতিদিন সেই কুকুরের দুধ পান করতে লাগলো এবং সেই কুকুরের দুধ পান করেই বড় হলো। এর কিছু অভ্যাস কুকুরের মতো ছিল। সম্ভবত এই কারণেই এর মাংস থেকে কুকুরের গন্ধ আসছে। কাজী ফিরোজের জ্ঞানে হতবাক হয়ে গেল। এখন দ্বিতীয় বন্ধু হিশামকে দুধ পরিবেশন করা হলো। হিশাম দুধ পান করার আগে তা সুখে একপাশে রেখে দিল এবং বলল, আমি এই দুধ পান করতে পারবো না। কাজী জিজ্ঞাসা করল, এর কারণ কি? হিশাম বলল, এই দুধ বিষাক্ত, এতে বিষ মেশানো হয়েছে, তাই আমি এটা পান করতে পারবো না। কাজী আবার রাঁধুনির দিকে তাকালো এবং তাকে দুধ পরীক্ষা করতে বলল। রাঁধুনি একটি অন্য পাত্রে দুধ ঢেলে দিল। যখন সে পুরো পাত্র খালি করল তখন তার ভেতরে একটি মৃত টিকটিকি পড়েছিল। কাজী আবার চমকে উঠল। এখন তৃতীয় বন্ধু তাবরেজের পালা। তাকে ছোলা পরিবেশন করা হলো, কিন্তু সেও খেতে অস্বীকার করল এবং বলল, এই ছোলাগুলো আগে কোনো ঘোড়া খেয়েছে আর তার বাকি ছোলাগুলো এখন আমাকে পরিবেশন করা হয়েছে। কাজী হতবাক হয়ে রাঁধুনির দিকে তাকালো। রাঁধুনি বলল, সম্ভবত সে সত্যি বলছে। গতকাল আমি আপনার ঘোড়াকে যে থলিতে ছোলা দিয়েছিলাম সেই থলিটি রান্নাঘরে রেখে দিয়েছিলাম। ওখানে আরেকটি থলি পড়েছিল। আমি ভুলে গিয়েছিলাম যে ঘোড়ার সামনে কোন থলিটি রেখেছিলাম। সম্ভবত আমি সেই থলি থেকেই ছোলা বের করেছি যেটা ঘোড়া খেয়েছিল। এখন কাজী চিন্তায় পড়ে গেল। এই 3 জন খুবই বুদ্ধিমান, এদের মধ্যে আসল চোরকে ধরা খুব কঠিন। কাজী 3 জনকে ধরে কারাগারে পাঠিয়ে দিল এবং বাড়ি এসে ভাবতে লাগলো কিভাবে আসল চোরকে ধরব। কাজীর ছেলে তার পাশে বসেছিল। তার বাবাকে উদ্বিগ্ন দেখে জিজ্ঞাসা করল, আব্বাজান, আপনি কি কারণে উদ্বিগ্ন? তখন কাজী তার সামনে পুরো ঘটনা বর্ণনা করল। তখন কাজীর ছেলে বলল, আব্বাজান,
আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন, হয়তো আমি আপনাকে আসল চোর খুঁজে দিতে পারি। কাজী তার ছেলেকে একটা সুযোগ দিল। পরের দিন সকালে আবার কাজীর সামনে 3 বন্ধুকে হাজির করা হলো। কাজীর ছেলে 3 জনের দিকে মনোযোগ দিয়ে তাকালো এবং হাসি মুখে বলল, আমি তোমাদের একটা গল্প শোনাতে চাই। কোনো এক শহরে একটি মেয়ে তার স্বামীর সঙ্গে থাকত। তার একটি চিঠি এলো যাতে লেখা ছিল যে তার বাবা খুব বেশি অসুস্থ। তার স্বামীর কাছেও কোনো টাকা ছিল না। তখন সে তার মোষ বিক্রি করে তার স্ত্রীকে টাকা দিল এবং তার বাবার কাছে পাঠিয়ে দিল। পথে একজন দুষ্ট লোক তাকে দেখে ফেলল। মেয়েটিকে একা পেয়ে সে তার সম্মান লুট করার চেষ্টা করল, কিন্তু মেয়েটি কাঁদতে লাগলো এবং তাকে বলতে লাগলো, খোদার ওয়াস্তে আমাকে যেতে দাও, তোমার ঘরেও নিশ্চয়ই মা বোন আছে। এই মানুষের মনে দয়া জাগলো এবং তাকে যেতে দিল। মেয়েটি সেই লোকের ধন্যবাদ জানালো এবং তার যাত্রা চালিয়ে গেল। সে কিছুক্ষণ পথ চলেছিল, এমন সময় পথে কয়েকজন চোর তাকে ঘিরে ফেলল। তারা তাকে বলতে লাগলো, তোমার কাছে যা কিছু আছে আমাদের দিয়ে দাও, যদি তুমি তা না করো তবে আমরা তোমাকে বেঁধে ফেলব। মেয়েটি বলতে লাগলো, আমার কাছে যে টাকা আছে তা আমি আমার বাবার চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি। যদি তোমরা আমার কাছ থেকে সেই টাকা নিয়ে নাও তবে আমার বাবা মারা যাবেন। খোদার ওয়াস্তে আমাকে যেতে দাও। এই চোরদের সর্দারের মনে দয়া জাগলো এবং সেই মেয়েটিকে যেতে দিল। এখন মেয়েটি শহরে পৌঁছলো এবং তার বাবার চিকিৎসা করালো। তার বাবা সুস্থ হয়ে উঠল। এই গল্প এখানেই শেষ হয়। তারপর কাজিল ছেলে 3 জনের কাছে প্রশ্ন করল, এই মেয়ের উপর সবচেয়ে বড় উপকার কে করেছে? প্রথমে সে তাবরেজের কাছে জিজ্ঞাসা করল। তাবরেজ বলল, তার স্বামী। যদি তার স্বামী মোষ বিক্রি করে তাকে টাকা না দিত তবে সে কখনোই তার বাবার চিকিৎসা করাতে পারত না। এখন কাজীর ছেলে হিসামের কাছে গেল এবং তাকে বলল, তুমি বলো মেয়েটির উপর সবচেয়ে বড় উপকার কে করেছে? হিসাম বলল, মেয়েটির উপর সবচেয়ে বড় উপকার সেই দুষ্ট লোকটি করেছে যে মেয়েটিকে কিছু বলেনি এবং যেতে দিয়েছে, কারণ একটি মেয়ের সম্মান তার জীবনের চেয়েও বেশি প্রিয়। এরপর কাজীর ছেলে 3য় ব্যক্তি ফিরোজের কাছে গেল এবং তাকে বলল, তুমি বলো এর উপর সবচেয়ে বড় উপকার কে করেছে? ফিরোজ বলল, এই মেয়েটির উপর সবচেয়ে বড় উপকার সেই চোর করেছে। যদি সেই চোর মেয়েটি কারে পেলে সর্বমাল তবে সে কখনোই উদ্ধের কাছে চিকিৎসা করাতে পারত পেল। তাই সবচেয়ে বড় উপকার চোর করেছে। এতে কাজীর ছেলে তার বাবাকে বলল, এই ব্যক্তি আসল অপরাধী। কাজী হতবাক হয়ে গেল এবং তার ছেলেকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে জানলে যে এই অপরাধী? তার ছেলে উত্তর দিল, মানুষ যে অভ্যাসের মালিক হয় তাকে সেই গুণের লোকই পছন্দ হয়। তাই এই মানুষটি একজন চোরের ভালোত্বকে পছন্দ করল এবং তার প্রশংসা করল। তারপর কাজী তার সিপাহীদের আদেশ দিল যেন ফিরোজকে নিয়ে তদন্ত করা হয়। চোর ফিরোজ ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছিল। কিছুটা মার খেতেই সে তার অপরাধ স্বীকার করল। অধিক তদন্তের পর প্রমাণিত হলো যে ফিরোজই আসল চোর এবং বাকি 2 বন্ধু মাল নিয়ে যাওয়াতে তার সহায়ক ছিল। কাজী ফিরোজের হাত কাটিয়ে দিলেন এবং বাকি 2 জনকে 7 বছরের কারাদণ্ড শোনালেন। তো প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে চোরের সাহায্য করা ব্যক্তিও ততটাই অপরাধী যতটা আসল চোর, কারণ বদনামকে সাহায্য করাও বদনাম করার সমান। যদি কোনো ব্যক্তি চোরের সাহায্য করে, তাকে লুকিয়ে রাখে বা তার অপরাধে পর্দা দেয়, তবে সে ন্যায়ের পথে বাধা হয়ে যায়। এমন ব্যক্তি কেবল নিজেকেই পাপে জড়িয়ে ফেলে না, বরং অধ্যক্ষের ছেলে এবং সংঘের হয়। এটি সত্য যে বদ্ধা সঙ্গে দেওয়া বা বুকরুকু অসম্মান